পাঠ করছি অমৃতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রয়াস। দোতলা বাড়ির বেশ খাঁড়াই সিঁড়ি বেয়ে ছাদে ওঠা যায়। সেই ছাদে দাঁড়িয়ে বেশ কিছুটা দূর অবধি দেখা যায়। কলকাতা শহরতলিও অনেক বদলে গেছে এখন। তাও একটু পুরনো গন্ধ কি খুঁজলে পাওয়া যায় না? কনাদ বড় করে শ্বাস নিল। খাতায় কলমে এটা ওর মামার বাড়ি। মামা যদিও নেই, কোনোদিনই ছিল না। ওর মায়েরা দুই বোন ছিলেন, মা ছোট, মাসি বড়। চা খাবে তো, না কফি করতে বলবো? দাদুর গম্ভীর গলায় পিছনে ফিরে তাকালো কনাদ। তুমি যা খাবে তাই খাবো, আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না। কফি খাবে বললেই তো হয়। অনিমেষ একটু গম্ভীর হয়ে বলতে গিয়েও সামলে নিলেন। একমাত্র নাতির সঙ্গে তার সম্পর্কটা মসৃণ না। একসময় যাকে কোলে পিঠে করে ঘুরেছেন, দিন এগোতে এগোতে তার সাথে তৈরি হয়েছে কত ব্যবধান। শেষবার যখন এসেছিল এই বাড়িতে কনাদ, তখন 9-এ পড়ে। সেবার সবই তো শেষ হলো। তারপর আর কি? নিচে যাই? হ্যাঁ চলো। নাতির কথায় সম্বিত ফিরে পেয়ে সিঁড়ির দিকে পা বাড়ালেন। ধোঁয়া ওঠা কফির কাপে ঠোঁট চুয়েই মুখ বিকৃত করল কনাদ। কি হলো, গরম? রেবা একটু ব্যস্ত হন। বড্ড বেশি মিষ্টি, আমি একটু অ্যাডজাস্ট করে আনি। যাও, রান্নাঘরে ওই দিকে গিয়ে মা হাতে। মনে আছে? কনাদ আলগা হাসল। অনিমেষও, হয়তো রেবাও। ছেলেটা এত বছর পরে এলো, ভালোও লাগছে, কিন্তু এমন সময় এলো, এমন করে এলো। স্ত্রীর কথায় অনিমেষ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, ওর লাকটাই খারাপ। নন্দিনী আরও আগেই তো জানাতে পারত। বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গেল, তারপর এইভাবে। তাও ভালো, বিয়ের পরে অশান্তি করেনি। সেই টুকুনের ঘরটা তালা দিয়ে রেখেছ তো? ও ঘরে আবার না যায় গুড্ডু? তালা দেওয়াই আছে। ছত্রি দেওয়া খাটে শুয়ে আছে কনাদ। বালিশটা এত শক্ত যে ঘাড়ে ব্যথা করছে। আর সেই আদ্যিকালের মশারি, দম যেন বন্ধ হয়ে আসে এর ভিতরে শুয়ে। যাবেই বা কোথায় এখান থেকে বেরিয়ে? ভারী ভারী সব দরজা, একটু খুলতে গেলেই ক্যাচ ক্যাচ আওয়াজ করে। তাও বিছানায় খানিক এপাশ ওপাশ করে সাবধানে দরজা খুলে বেরিয়ে এলো। সারা বাড়ি নিস্তব্ধ। রান্নার লোকটা চলে গেছে, এখন শুধু 3 জন এখানে। পায়ে পায়ে সেই তালাবন্ধ ঘরটার সামনে এসে দাঁড়ালো কনাদ। নাকি বছর 15-র গুড্ডু? মাকে আর ওকে এখানে রেখে বাবা ভাইজাক ফিরে গেছেন। চলে যাওয়ার আগে রাতেও এই ঘরের মধ্যে থেকে তাদের উত্তপ্ত গলা শুনেছে গুড্ডু। আমি আর পারছি না শর্মি, এত অশান্তি একটা মানুষ নিতে পারে না। কি দিইনি আমি তোমাকে? তারপরও তোমার কমপ্লেন করা স্বভাব গেল না। কি দিইনি মানে? কি দিয়েছো তুমি আমাকে? ওই একটা বিশ্রী জায়গায় থাকা, না পুজো হয় না দোকানপাট আছে। ওখানে আমি চাকরি করি, তো থাকবো কোথায়? চাকরির জন্য থাকো, না থাকো ওই হেমলতার জন্য? বুঝি না আমি। বাবার গলা ফেটে পড়েছিল। একদম বাজে কথা বলবে না। তোমার এই সন্দেহ করা রোগের জন্যই আমাদের মধ্যে এত অশান্তি। আরও কথা কাটাকাটি, তারপর মায়ের গুনগুন কান্না। গুড্ডু পিছিয়ে যেত এই সময়। এই এক নাটক, অনেকবার প্রত্যক্ষ করেছে ও। এরপর আবার কিছুদিন সব ঠিকঠাক হয়ে যাবে। মা সাজবে গুজবে, ভালো মেজাজে থাকবে। ওকে জিজ্ঞেস করবে, গুড্ডু আমাকে কেমন লাগছে রে? তারপর আবার একদিন বিস্ফোরণ। এখন কনাদের মনে হয় মায়ের হয়তো কোনো মানসিক সমস্যা ছিল, সেটা কেউ বোঝেনি। করোনার দৌলতে এখনও ঢালাও ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই ব্যাঙ্গালোরের পাট আপাতত তুলে দিয়ে এইখানে এসে থাকছে কনাদ। তাও দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল। ওখানে আর ভালো লাগছিল না। ওই সাজানো বাড়ি ঘর যেন ওকে রোজ বিদ্রূপ করত। কোথায় যাবে ভেবে এইখানেই এসে পড়ল। এই জীবনে বেশ অভ্যস্ত হয়ে পড়েছে ও। মন্দ লাগছে না। সকালের দিকে এদিক ওদিকে একটু হেঁটে আসে, ছাদে ঘুরে বেড়ায়, যতক্ষণ না ল্যাপটপ খুলে বসতে হচ্ছে। সারাদিন কত টুকটাক লোক আসে এখানে, সবজিওয়ালা, মাছওয়ালা, কেউ আসে পুরনো জামা কাপড়ের বিনিময়ে বাসন বিক্রি করতে। এইসব তো জীবন থেকেই কবেই হারিয়ে গেছে। মজাই লাগে কনাদের। আর আসে দাদুর ছাত্রছাত্রীরা, কেউ সাজেশন নিতে, কেউ এমনি দেখা করতে। দিদা সেলাইয়ের ক্লাস বসে বিকেলে। দুটো বয়স্ক মানুষ নিজেদের ব্যস্ত রাখতে কত কিছুই যে করেন।
কনাদ নিজেই অবাক হয় ওদের দেখে। জীবনে এগিয়ে যাওয়া কাকে বলে তা যেন প্রতি মুহূর্তে দেখাচ্ছে এই দম্পতি। তবে ও নিজেও এগোতে পারছে কই? ফোন খুলে মাঝে মাঝে নন্দিনীর সঙ্গে তোলা ছবিগুলো দেখে ও। বোঝার চেষ্টা করে ঠিক কখন ভাঙনটা ধরল। কি বলেছিল নন্দিনী? আমার সঙ্গে তোমার ইকুয়েশন বসছে না কনাদ। আমি বড্ড কি বলো? তুমি আমাকে বুঝতে চাও না। তোমার সঙ্গে আমি সারা জীবন চলতে পারবো না। সেটা তোমার এখন মনে হলো? এখন? রাগে মুঠো পাকিয়ে টেবিলে দুম করে মেরেছিল কনাদ। নন্দিনী চমকে তাকিয়েছিল। তারপর ক্যাফে থেকে উঠে চলে গিয়েছিল। পড়ে থেকেছিল শুধু একটা খালি চেয়ার, একটা খালি কাপ আর আই অ্যাম সরি। ছাড়াছাড়ির পরে কয়েকজন পরিচিতদের মাধ্যমে কনাদ শুনেছিল নন্দিনী সৈকত নামে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এরকম ইঙ্গিতও দিয়েছিল যে সে সম্পর্কের সূত্রপাত আরও আগে থেকেই, কনাদই বুঝতে পারেনি। কি করে বুঝবে? প্রায় 2 বছর ওরা একে অপরের সঙ্গে ছিল। কত ভরসা করত ওকে কনাদ। নিজের সমস্ত কথা বলেছিল অকপটে। বাবা মায়ের মধ্যে ওই টালমাটাল সম্পর্ক, মায়ের চলে যাওয়া, তারপর সমস্ত ওলটপালট হয়ে যাওয়া, বাবার ভীষণ ভেঙে পড়া, পিসির নির্দেশে ওর হোস্টেলে ভর্তি হওয়া, বিচ্ছিন্ন একটা একলা জীবন, সব বলেনি ও? নন্দিনীকে বিশ্বাস করেই তো বলেছিল। আর সেই কি না। কনাদদা, তোমার কফি, দিদা পাঠালো। অচেনা গলা শুনে ঘুরে তাকালো কনাদ। শ্যামলা একটু মোটাসোটা একটা মেয়ে, পরনে সস্তা সালোয়ার কামিজ, নীলের উপর লাল বড় বড় ফুল, রুক্ষ চুলগুলো টেনে পিছনে একটা ক্লিপে আটকানো। মেয়েটার নাম মল্লিকা। ওকে আগে দেখেছে কনাদ, সেলাই ক্লাসে আসে, তবে শেখে না, অন্যদের শেখায়। হাতের কাজ নাকি খুব ভালো, দিদা প্রায় প্রশংসা করে। থ্যাংক ইউ। হাত বাড়িয়ে কফিটা নিল কনাদ। চিনি ঠিক আছে তো? আমি একটু কমই দিয়েছি, যদি লাগে আরও এনে দিচ্ছি। না না, একদম পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ। 2-3 মাস কেটে গেছে। কনাদ এখানেই বেশ আছে। ব্যাঙ্গালোর ফিরে যাওয়ার কোনো তাগিদ অনুভব করে না সে। কি হবে গিয়ে? দিব্যি তো কাজ হচ্ছে এখান থেকেই। মল্লিকা এখন প্রায় রোজই ওকে কফি করে দিয়ে যায়। টুকটাক কথা থেকে বেশ ভাবই হয়ে গেছে ওর সঙ্গে। একটা বুটিক খুলতে চাই ও। তার জন্য কিছু সরকারি প্রকল্পে আবেদনপত্র জমা দেওয়ার ব্যাপারে কনাদের সঙ্গে আলোচনা করে। কনাদ দেখে শুনে দিয়েছে বেশ কয়েকবার, তবে এখনও অবধি কোনো জায়গায় বিশেষ এগোয়নি ব্যাপারটা। কিছু না কিছু কারণ দেখিয়ে আটকে দেয়। আরও মাস 2 চেষ্টা করার পরে মল্লিকারও উৎসাহে ভাটা পড়ল। দূর, ওরা কেউ টাকা দেবে না, হবে না এইভাবে। দিদার সঙ্গে এক রাতে আলোচনা হয় কনাদের। মল্লিকার হাতের কাজ সুন্দর, সে তো কনাদও জানে। মল্লিকার এক বন্ধু আছে, সে আবার তাঁতি, দারুণ সব শাড়ি বানায় নাকি, একদম অন্যরকম ডিজাইনের। দুজনে মিলে যেসব জিনিস তৈরি করে তা নাকি সত্যিই মন কাড়া। কিন্তু মুশকিল হলো যে ওরা অন্যদের মাধ্যমে বিক্রি করলে তারাই সব লাভ খেয়ে নেয়, ওরা আর কিছুই পায় না সেভাবে। একটা ভালো মতন দোকানঘর ভাড়া নিয়ে সাজিয়ে গুছিয়ে শুরু করতে আপাতত 5-6 লক্ষ টাকা লাগবে। পুঁজি ওদের দুজনের কিছুই নেই। তবে কনাদের তো আছে। এতদিন চাকরি করছে, মাস গেলেই 1.5 লাখ টাকা হাতে পায়। 5 লাখ ওর কাছে এমন কোনো বড় ব্যাপার না। কাজেই ও টাকাটা ধার দেবে মনস্থির করল। ধার দেবি? ও কিন্তু চট করে ফেরত দিতে পারবে না গুড্ডু। রেবার গলায় একটু দ্বিধা। কনাদ আলতো করে হাসল। সে আমার তাড়া নেই। মল্লিকা এই প্রস্তাব শুনে খুব অস্বস্তিতে পড়ল। কনাদ সেসব উড়িয়ে দিয়ে বলল, বারে, এই যে তুমি আমাকে রোজ কফি করে খাওয়াও, আমি তো আপত্তি করি না। নাও না, বন্ধু মনে করে নাও। পড়ন্ত সূর্যের আভায় মল্লিকার মুখটাও কি রক্তিম হয়ে উঠল? কে জানে, কনাদের তো তাই মনে হলো। দোকানঘর দেখাই ছিল। পাকা কথা হয়ে সাজিয়ে গুছিয়ে শুরু করতে লাগলো মাস 1.5। উদ্বোধনের দিন হাসিমুখে প্রদীপ জ্বালিয়ে দিলেন রেবা। গাঁদা ফুলের মালায় সাজানো ছোট্ট দোকানটার দরজায় দাঁড়িয়ে মল্লিকাকে লক্ষ্য করছিল কনাদ। অন্যান্য দিনের মতো রংজলা সালোয়ার না, একটা ভালো শাড়ি পরেছে, চুলে অল্প ফুল দিয়েছে, সামান্য প্রসাধন লেগেছে মুখে, সুন্দর লাগছে। রাতে শুয়ে শুয়ে মল্লিকার মুখটা ভাসল কনাদের চোখের সামনে।
আগের কথা ভেবে আর কি হবে, এগিয়ে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ। নিজের সাথেই যুক্তি এঁটে পাশ ফিরল ও। মাঝে কনাদকে কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর যেতে হলো অফিসের তলবে। মল্লিকাও দোকান নিয়ে খুব ব্যস্ত, এ বাড়িতে আসার সময় পায় না। কনাদ ফোন করে টুকটাক খোঁজ খবর নেয়। একদিন না জানি দেখাও করতে গিয়েছিল দোকানে। 2 মাসের মাথায় অরুণ নামের মল্লিকার বন্ধুটি এলো ওদের বাড়িতে, হাতে একটা চেক নিয়ে। রেবা অনিমেষ আপ্যায়ন করে বসালেন। কনাদ ভুরো কুঁচকে বলল, এত তাড়া কিসের ছিল? এই তো সবে শুরু করেছো তোমরা। রোগা অপুষ্ট চেহারা ছেলেটা গম্ভীর গলায় একটু জোর দিয়েই বলল, ধার যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দিতে পারলেই শান্তি। আপনি ভরসা করে এতগুলো টাকা দিলেন, যতদিন না ফেরত দিতে পারছে শান্তি নেই দাদা। গরিব মানুষ আমরা, টাকা হাতে আসলেই কোথায় যে হারিয়ে যায়। আগে ভাগে দিয়ে দেওয়াই ভালো। মলিও মানে মল্লিকাও সেটাই বিশ্বাস করে। মলি? কানে বাজলো খট করে। সেদিন রাতে খেয়ে উঠে ফোন করলো মল্লিকাকে। এত রাতে ফোন করলে? সব ঠিক আছে তো কনাদদা? কনাদ দরাজ গলায় হাসল। হ্যাঁ, কেন, আমি তোমাকে একটু ফোন করতে পারি না? না তা নয়। কি হয়েছে? আমি তোমাকে ফোন করেছি বলে তুমি কি আপসেট হলে নাকি? মল্লিকা মেপে মেপে বলল, না না, কিছু যদি দরকার না থাকে তবে রাখি। আচ্ছা শোনো। কি? কাল একটু বেরোবে? তোমার বুটিকের কাছেই একটা ক্যাফে খুলেছে। ক্যাফে? মল্লিকার গলায় বিস্ময়। কনাদ গলা নামিয়ে বলল, হ্যাঁ ক্যাফে, সুন্দর জায়গা। বেশ গল্প করতে করতে একটু কফি খাওয়া যাবে। আর তোমার সঙ্গে একটু কথাও ছিল আমার। নতুন একটা পেস্তা রঙের টি শার্ট আর গাঢ় নীল জিন্স পরে নিজেকে 10 বার আয়নায় দেখে নিশ্চিন্ত হয়ে তবে পৌঁছালো কনাদ। মল্লিকা আগেই এসে অপেক্ষা করছিল, আর তার পাশেই বসেছিল অরুণ, পিঠ টান টান করে। কনাদের তখনই মনে হয়েছিল কি একটা মিলছে না। উজ্জ্বল মুখে বেরিয়েছিল, ফিরল সারা গায়ে আঁধার মেখে। আসার পর থেকে অন্ধকার বারান্দায় গুম হয়ে বসে আছে দেখে অনিমেষেই জিজ্ঞেস করতে এলেন কি সমস্যা। প্রচণ্ড রাগে যেন ফেটে পড়ল কনাদ। আমার সঙ্গে সবসময় এরকম হয়, সব সময়। অনিমেষ ধীর গলায় নাতিকে বোঝাতে চাইছিলেন যে এরকম হওয়াটা অস্বাভাবিক কিছুই না। একপাক্ষিক ভালো লাগতে কোনো দোষ নেই, হতেই পারে। তার মানে এই না যে সামনের মানুষটাও সেই রকমই অনুভূতি পোষণ করবে। হ্যাঁ সেই, টাকাগুলো নেবার সময় তো দিব্যি। এটা কেমন কথা হলো? অনিমেষ এইবার বাধা দিয়ে বললেন, মল্লিকা তো চায়নি, ও তো যথেষ্ট আপত্তি করেছিল। তুমিই তো দিতে চেয়েছিলে। ও তোমাকে ভালোবাসবে এই শর্ত দিয়ে কি তুমি টাকাটা ধার দিয়েছিলে ওকে? কনাদের চোয়াল শক্ত হলো, হাত দুটো মুঠো পাকিয়ে ফেলল। তোমার খারাপ লেগেছে আমি মানছি, লাগারই কথা। তবে ওর উপর অহেতুক রাগ করো না গুড্ডু, এতে মেয়েটার কোনো দোষ নেই। ও যদি আগেই জানতো তোমার মনে কি চলছে। না, ওর কেন দোষ হবে? সব দোষ আমার। সব সিচুয়েশনেই তো আমার দোষ হয়। গজরাতে গজরাতে ঝড়ের বেগে ঘর ছেড়ে বেরিয়ে গেল কনাদ। অনিমেষ পিছন থেকে ডাকলেন, শোনো আমার কথাটা। ওপরের ঘরের দরজা দরম করে বন্ধ হলো। তারপর দুমদাম আওয়াজ ভেসে আসতে শুরু করলো। ঝনঝন করে কাঁচ ভাঙছে, এলো পাথারি জিনিস পড়ছে। রেবা ভয়াত্ম মুখে ওপরের দিকে তাকিয়ে থাকলেন। অনিমেষ 2 হাতের পাতা জড়ো করে কপালে ঠেকিয়ে চোখ বুঝলেন। খালি ঘরে নিজের মনেই বিড়বিড় করলেন, উফ, যেমন মা ছিল তার ঠিক তেমন ছেলে। শুধু রাগ, শুধু জেদ, ভেঙে গুঁড়িয়ে নষ্ট করতেই পারে শুধু। গড়তে শিখল না কিছুতেই। আমার কারণে কনাদে বাড়ি ছেড়ে চলে গেল দিদা, এইটা ভেবে আমার খুব খারাপ লাগছে। মল্লিকাকে মাঝপথে থামিয়েই রেবা বললেন, না না, তোর কারণে না রে, আসলে ব্যাপারটা এমন হলো। তুমি বিশ্বাস করো, আমি যদি জানতাম তাহলে ওই টাকাটা আমি কোনোদিন নিতাম না। মল্লিকা অরুণার খুঁট জড়াচ্ছে আঙুলে। অরুণের সঙ্গে ওর মনোমালিন্য হয়েছে এই নিয়ে। কনাদ যে ঘরটায় থাকছিল দাদু দিদা সেখানে গিয়ে বসে থাকেন প্রায়শই। ভুল করে ফেলে যাওয়া টুকটাক জিনিসগুলোই হাত বুলিয়ে দেখেন। এত বছর পরে এলো, আবার সেই একটা ঝামেলা হয়ে গেল। স্ত্রীর কথায় অনিমেষের উত্তর, ওর লাগটাও খারাপ, আর মাথাটাও বড্ড গরম। এত বছর দূরে দূরে থেকেছে সবার থেকে, একটা কমপ্লেক্স হয়ে গেছে ওর মনের মধ্যে। সহজ জিনিসও আর সহজভাবে নিতে পারে না।
ব্যাঙ্গালোরের ভাড়া বাড়িতে আবার নতুন করে শুরু করেছে কনাদ। তবে সেটাকে ঠিক শুরু করা বলা চলে না। জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। অফিসের কাজ খানিক এগোয়, খানিক পড়ে থাকে। কিছুতেই নিজেকে স্বাভাবিক না করতে পেরে একদিন অফিস থেকে ছুটি নেয় কনাদ। গোড়া থেকে ভাবার চেষ্টা করে। বাবা মায়ের তো ভালোবাসার বিয়ে, তবে এত অশান্তি কেন ছিল? চোখের সামনে পরপর ছবি ভেসে ওঠে। মা দাঁত কিরমির করে ঝগড়া করছে, বাবা প্রথম দিকে চুপচাপ শুনছে। বছর এগোচ্ছে, বাবাও গলা তুলছে। পড়ার ঘরে কান চেপে বসে আছে কনাদ। ওই যে শেষবার মামার বাড়ি যাওয়া, আবার সেই এক জিনিস। বাবা ফিরে গেল একা ওদের রেখে। তখন স্কুলে গরমের ছুটি। পরের দিন সকালে মা আর দরজা খোলে না, শেষে ভাঙা হলো। দিদা ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। কনাদ কি করবে ঠিক করতে না পেরে মায়ের ঝুলন্ত পা দুটো জড়িয়ে ধরেছিল। তারপর কত তর্ক বিতর্ক। পিসুমণি আর পিসুমশাই এসে দাদু দিদাকে অনেক দোষারোপ করল। তারা সদুত্তর দিতে পারলেন না। বাবা কেমন দিশেহারা মতন হয়ে গিয়েছিল। সারাদিন চুপ করে বসে থাকত। পিসেই উদ্যোগ নিয়ে ওকে দেরাদুনে ভর্তি করে দিল। ব্যাস, ছুটিতেও আর কোনো দিন বাড়ি যায়নি ও। পিসের বাড়ি যেত বা যেতই না কোথাও। বাবার সঙ্গে সম্পর্কটা দাঁড়ালো দূরের আত্মীয়ের মতন। পিসে ওকে বোঝাতে চেষ্টা করত, বাবার ওপর রাগ করিস না বাবু, আসলে ভাই খুব শখ পেয়েছে। আর কনাদ সে ধাক্কা খায়নি। কিন্তু তাকে দেখার কেউ ছিল না। সে ভেসে চলল জীবনে, উদ্দেশ্যহীন, গন্তব্যহীন। কোথাও কি ফোন বাজছে? একটা না একটা গোঁ গোঁ করে শব্দ হচ্ছে। কনাদের কিসের দায়? বাজুক ফোন। কেউ ওকে চায় না। না মা, না বাবা, না নন্দিনী, না মল্লিকা। সবাই ফিরিয়ে দেয় শুধু। একটানা বেল বেজে যাচ্ছে, বেজেই যাচ্ছে। উফ! বালিশ দিয়ে কান চাপা দিল কনাদ। তাতেও থামছে না। দরজা ধাক্কাচ্ছে কেউ। দুমদুম শব্দ হচ্ছে। ধুত্তর বলে উঠে কনাদ দরজা খুলে দিল। ঘরের বাসি আবহাওয়ায় খুব চেনা একটা সুগন্ধি ভেসে এলো। সামনেই নন্দিনী দাঁড়িয়ে, পরনে গোলাপি কুর্তি, স্নান করে পিঠে চুল ছেড়ে রেখেছে। শ্যাম্পুর গন্ধ চেনে কনাদ। গ্রিন অ্যাপেল। তুমি এখানে? তোমার অফিসের রেকর্ডসে আমার ফোন নাম্বারটাই দেওয়া আছে, এমার্জেন্সি কন্ট্যাক্টে। কি হয়েছে কনাদ? অফিসে যাচ্ছ না, ফোন ধরছ না, কি চেহারা করেছ? ঘরের মধ্যে ঢুকে এলো নন্দিনী। কনাদ চোখ বুলিয়ে দেখল ফ্ল্যাটের বাইরে 4 প্যাকেট দুধ, কয়েকদিনে খবরের কাগজ, সব জমা হয়ে রয়েছে। কতদিন অফিস যায়নি। তোমাকে কাজ ফেলে আসতে হলো। আই এম সরি অ্যাবাউট দ্যাট। ইটস ওকে, নাও কফি। নন্দিনী একটা বড় মগ ভর্তি কফি এগিয়ে দিল। টুকরো টুকরো কথা হলো। কিছু খাবার অর্ডার করলো। হাতে হাতে ঘরগুলো একটু পরিচ্ছন্ন করে দিল। তারপর নিজের হ্যান্ডব্যাগটা আবার কাঁধে তুলে নিল নন্দিনী। যাক, তুমি ঠিক আছো, এটাই অনেক। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম শুনে যে 5 দিন ধরে তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। সরি, কনাদ মাথা নামিয়ে বলল। নন্দিনী ওর দিকে ঘুরে দাঁড়ালো। নিজের দিকে খেয়াল রাখো কনাদ। ট্রাই টু বি হ্যাপি। হ্যাপি? সেই। ওহো, বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। কেমন আছে সৈকত? অবাক হলো নন্দিনী। সৈকত? হঠাৎ সৈকতের কথা জিজ্ঞেস করছো কেন? বারে, যার জন্য আমাকে ডাম্প করলে সে কেমন আছে জিজ্ঞেস করব না? আমি তোমাকে কারোর জন্য ডাম্প করিনি। আমাদের মধ্যে অনেক সমস্যা ছিল কনাদ, তাই আমি বিয়েতে এগোতে চাইনি। আর সৈকত শুধু আমার বন্ধু, আমাদের মধ্যে আর কোনো রিলেশন নেই। এই হচ্ছে তোমার প্রবলেম। সবসময় না ভিকটিম মেন্টালিটি তোমার। নিজের দোষ দেখতে পাও না। কিছু বলতে গেলে রেগে মেগে চিৎকার করবে, জিনিসপত্র ছুঁড়বে, ভাঙবে। এইভাবে হয় না। কবে বুঝবে তুমি? রাগ করতে গিয়েও থমকালো কনাদ। কি করা উচিত আমার বলে দাও। কাউন্সেলিং করাও, নন্দিনী নরম গলায় বলল। তোমার অনেক ইমোশনাল ব্যাগেজ, এইসবগুলো প্রসেস করো, তবে এগোতে পারবে। নিজেকে খুশি রাখতে শেখো কনাদ। গেট হেল্প, ইউ নিড প্রফেশনাল হেল্প। বছর 4 পর কলকাতার এক অভিজাত ব্যাংকোয়েট। ঝলমলে আলোর নিচে নববধূ রূপে দাঁড়িয়ে আছেন নন্দিনী। পরনে বিশেষভাবে তৈরি এক লেহেঙ্গা, বিষ্ণুপুরী সিল্কের উপর দারুণ কাজ করা।
মল্লিকা অরুণের সৃষ্টি। কনাদই যোগাযোগ করিয়ে দিয়েছিল। এখন হাতের ফুলের তোড়ার উপহারের বাক্সটা এগিয়ে দিয়ে বলল, কনগ্রাচুলেশনস নন্দিনী অ্যান্ড মৈনাক, খুব ভালো থেকো। নন্দিনী হাসল মিষ্টি করে, থ্যাংক ইউ। কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে এলো কনাদ। শীতের একটা আমেজ সবে ছড়াচ্ছে শহরে। এখন এখানেই থাকে কনাদ। বাবাও রিটায়ার করে ওর সঙ্গেই থাকে এখন। দাদু দিদার কাছে মাঝে মধ্যেই যায় ওরা দুজনেই। মায়ের ওই তালাবন্ধ ঘরটা খুলে ওখানেই বসে সবাই। পুরানো দিনের কথা হয়, নতুন দিনের পরিকল্পনা। জটগুলো ধীরে ধীরে খুলে আসে, সম্পর্কগুলো ক্রমশ স্পষ্ট হয়। কনাদ আজকাল জোরে হাসে, পছন্দের বই কিনে পড়ে, স্নানের সময় বেসুরে গান গায়, নিজেকে ভালোবাসে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।